গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এখানে কোনো আইডলকে ছোট করে দেখানো হচ্ছে না, ভিডিওটি শুধুমাত্র বিনোদনের জন্য। যদি আমার ভিডিওটি তোমাদের ভালো না লাগে প্লিজ স্কিপ দ্য ভিডিও। ধন্যবাদ। চলো গল্পটি শুরু করা যাক। তের পিঠে গুলি লাগার সাথে সাথে তে হাঁটু মোড়ে নিচে বসে পড়ে। তের সামনে আয়ু বসে পড়ে। আয়ু কান্না করছে। আয়ু বুঝতে পারেনি যে তে এভাবে ওর সামনে চলে আসবে আর গুলিটা নিজের গায়ে নিয়ে নেবে। অন্যদিকে জাঙ্কুক তের কাছে আসতে চায়, কিন্তু গার্ডেদের জন্য আসতে পারছে না। জাঙ্কুক এক প্রকার ওদের সাথে মারামারি করছে। ইউনো তের ক্ষতস্থান থেকে রক্ত ঝরছে। তের রক্তে পুরো জ্যাকেট ভেসে যাচ্ছে। আয়ু দুশ্চিন্তায় তের চোখে মুখে তাকায়, কিন্তু তের চোখে মুখে কোনো ব্যথার এক্সপ্রেশনই নেই। মনে হচ্ছে তে ব্যথাই পাচ্ছে না। ও একটা রোবট, মানুষ না। কারণ মানুষের তো ব্যথা হয়, আর সেটা তার মুখভঙ্গি দেখলে বোঝা যায়, কিন্তু তের মুখে কোনো ব্যথার চিহ্নটাও আয়ু খুঁজে পাচ্ছে না। তৎক্ষণাৎ তে উঠে দাঁড়ায় আর নিজের কোমর থেকে গান বের করে গার্ডদেরকে শুট করতে শুরু করে। তাতে আয়ু অনেকটা অবাক হয়ে যায়। ইউনো আর জাঙ্কুকও। জাঙ্কুক রিল্যাক্স, আমি ঠিক আছি। কি ঠিক আছো? তোমাকে দেখে বোঝা যাচ্ছে অতিরিক্ত ব্লাড বের হচ্ছে তোমার ক্ষতস্থান থেকে। আর তার চেয়ে বড় কথা, তোমার কাছে গান ছিল, তাহলে তুমি আগে সেটা ইউজ করলে না কেন? ওরা ইউজ করার পরেই বা তুমি গান ইউজ করলে কেন? ইউনো আর ইউ স্টুপিড, তুমি ভালো করেই জানো আমরা এখানে লুকিয়ে আছি, আর গান ইউজ করলে অবশ্যই সেটার আওয়াজ যেত। আমি কোনো সাইলেন্সার আনিনি আমার সাথে, তো এজন্য আমি গান ইউজ করিনি। যেহেতু ওই গানটা অলরেডি আমাকে শ্যুট করে দিয়েছে, তো তখন আমাকে আমার গানটা ইউজ করতে হলো। এছাড়া আর কোনো উপায় আছে? কারণ অলরেডি ওর আশেপাশে বাকিদেরকেও সতর্ক করে দিয়েছে। এখন বাকি গার্ডেরাও এখানে এসে উপস্থিত হবে। আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। একদম ঠিক বলেছি ইউনো। আয়ুর হাত পা থরথর করে কাঁপছে। তারপরও আয়ু নিজেকে সামলে তের দিকে এগিয়ে আসে। আর গলায় একটা স্কার্ফ ছিল, সেই স্কার্ফটা ও গলা থেকে একটানে খুলে তের পিঠে শক্ত করে বেঁধে দেয়, যাতে রক্ত পড়াটা কিছুটা কমে যায়। আয়ুর দিকে তাকিয়ে একটু মৃদু হাসে। আয়ু বুঝতে পারছে না এই মেয়ের কি শরীরে কোনো ব্যথা অনুভব হচ্ছে না। আয়ু নিজেই ভয় করছে, আর এই মেয়ে কিভাবে এত শান্ত হয়ে সব কিছু ভাবতে পারছে। আয়ু মাথা ফেটে যাচ্ছে। আয়ু তারপর তের দিকে তাকিয়ে বলে, তে সত্যি তুমি ঠিক আছো? চিন্তা করো না আয়ু, আমি সত্যিই ঠিক আছি। তারপর ওরা চারজন সেখান থেকে বেরিয়ে যায়। ততক্ষণে গার্ডেরা সেখানে উপস্থিত হয়। ওরা অনেক আগেই বেরিয়ে গেছে। গার্ডেরা আসতে আসতে গার্ডেরা এসে নিজেদের লোকেদের এভাবে ক্ষতবিক্ষত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে বুঝতে আর বাকি নেই যেই ওদের উপর আক্রমণ করা হচ্ছে। গার্ডেরা আরও সতর্ক হয়ে যায় আর বাকিদেরকেও সতর্ক করে দেয় আর সবাইকে খুঁজতে বলে। অন্যদিকে বেকিওনো সবটা বুঝতে পেরে যায়। মাফিয়া কুইন বোধহয় ক্যাম্পাসে পা দিয়েছে, তাই এত কিছু ঘটছে। তা না হলে এসব কিছু হওয়ার কোনো কথাই না। এসব ভেবে বেকিওনো তার সাঙ্গপাঙ্গ নিয়ে বেরিয়ে পড়ে, পুরো ক্যাম্পাস খুঁজতে শুরু করে। এক পর্যায়ে বেকিওন তার লোকেদের থেকে দূরে সরে যায়। তার লোকেরা খুঁজতে খুঁজতে একদিকে চলে যায় আর বেকিওন একা হয়ে পড়ে। বেকিওন খুঁজতে খুঁজতে দক্ষিণের দিকে চলে আসে, কারণ এই গাছটার নিচে সবসময় তে বসে থাকতো। এসব ভেবে বেকিওন সেখানে দাঁড়িয়ে থাকে। তেকুক, ইউনো আর আয়ু তাদের ক্লাসরুমে এসে উপস্থিত হয়। সেখানে এসে বাকি চারজনকে দেখে আয়ু একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কিন্তু তেকে দেখে জিমিন ব্যস্ত হয়ে পড়ে। তোমার কি হয়েছে? তোমার তো প্রচুর পরিমাণে রক্ত বের হচ্ছে। তুমি ঠিক আছো তো? কি হয়েছে তোমার? জিমিন, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয়নি। ছোটখাটো একটা চোট লেগেছে, এর বেশি আর কিছু না। তে তুমি এটাকে ছোটখাটো চোট বলছো? তোমার গুলি লেগেছে আর সেখান থেকে এখনো রক্ত পড়ছে। এভাবে হলে তো তোমার বাচ্চাটা অসম্ভব হয়ে যাবে। আয়ো, আমি আগেই বলেছি আমি ঠিক আছি, আর আমার শরীর আমি ভালোই বুঝতে পারি যে আমার জন্য কোনটা ঠিক আর কোনটা ঠিক না। আর আমি যেহেতু বলছি আমি ঠিক আছি, তার মানে আমি ঠিক আছি। এই গুলির আঘাতে আমি মরবো না।
তের এমন ঝাঁঝালো কণ্ঠে আয়ু চুপ হয়ে যায়। আয়ু বুঝতে পারে যে সে ভুল জায়গায় ভুল কথাটা বলে ফেলেছে, কারণ তে চাইছে না কেউ এসব নিয়ে টেনশন করুক। সেটা জাঙ্কুকও বুঝতে পারে, আর জাঙ্কুক জানে তের বডি ইমিউনিটি সম্পর্কে, তাই জাঙ্কুকও কিছুই বলে না, চুপচাপ তের পাশে পাশেই চলে। গাইস, বেকুইনের গার্ডেরা অনেকটাই সতর্ক হয়ে গেছে। এখন আমাদের একটাই উপায় আছে। কি উপায়তে? আমাদের সবাইকে এখনই এই ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে হবে, আর যে কোনো উপায়ে গার্ডেরদের চোখে ফাঁকি দিয়ে আমাদের দক্ষিণ এরিয়াতে যেতে হবে, সেই বড় গাছটার নিচে যেখানে আমি সবসময় বসে থাকি। কিন্তু দেখি ওইখানটাতেই কেন? কারণ ওইখানে একটা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট আছে, ওটা আমি তৈরি করেছি, তো ওইটাই এখন আমাদের সেফ জায়গা। ওইখানে কিভাবে বা আন্ডারগ্রাউন্ড বেসমেন্ট থাকতে পারে? কারণ ওইখানে সম্পূর্ণ জায়গায় ঘাসে ভরপুর। যদি সেখানে কোনো কিছু থাকতো তাহলে এতদিনে কি আমাদের চোখে পড়তো না? তোমরা সত্যি বোকা, তোমরা যদি একটু ভালো করে খেয়াল করতে তাহলে ওই বেসমেন্টটা চোখে পড়তো তোমাদের, কিন্তু তোমরা ঠিকমতো খেয়াল করনি। তোমাদের নজর তো ছিল আমার উপরে, যে আমি কি করছি সেই দিকে। আমি এখানে বসে আছি সেটা তোমরা দেখেছো, কিন্তু আমি এখানে বসে কি করি সেটা তোমরা দেখোনি। এই কথায় ইউনোর মুখটা চুপসে যায়। জাঙ্কুকও একটু ইতস্তত বোধ করে। আসলেই তো, সেও সবসময় তের উপরে নজর রাখতো, কিন্তু তে সেখানে বসে কি করতো বা কেন এখানে বসতো সেটা জাঙ্কুক জানতো না। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন আমাদের এখানে যেতে হবে। ওইখানে যাওয়ার পরে আমি হেল্পের জন্য সিগন্যাল পাঠাতে পারবো। তারপর ওরা সবাই একসাথে সম্মতি দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে পড়ে, আর অনেক কষ্টে গার্ডেদের চোখ ফাঁকি দিয়ে কলেজের দক্ষিণ সাইডে চলে যায় বড় গাছের নিচে। সেখানে যাওয়ার পর তে কারো একটা চলাচলের শব্দ শুনতে পায়। সে বুঝতে পারছে যে কেউ সেখানে আছে, তার জন্য তে সাথে সাথে নিজের হাতে থাকা বন্দুকটা তাক করে। কে 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 ওইখানে? এ বলেই তে কিছুটা এগিয়ে যায় আর দেখার চেষ্টা করে কে। ঠিক সেই সময় তেকে গুলি করা হয় তের হাত থেকে তের বন্দুকটা মাটিতে পড়ে যায়। তে একটু বিস্মিত হয়, কারণ হঠাৎ করে গুলিটা কোন দিক থেকে ছোড়া হয়েছে তে বুঝতে পারেনি, আর কোনো শব্দ পায়নি। বোধ হয় যে গুলিটা করেছে তার গানে সাইলেন্সার লাগানো ছিল, তাই কোনো আওয়াজ তে বুঝতে পারেনি। তারপর কিছুক্ষণ পরে কেউ একজন আড়াল থেকে বেরিয়ে আসে। তে 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 সিরিয়াসলি তুমি? আমি তো ভেবেছিলাম যে মাফিয়া কুইন বোধ এখানে আসবে, তুমি এসেছো এটা আশা করিনি। ইউ ব্লাডি বাস্টার্ড, হাউ ডেয়ার ইউ! ও কামান তে, তোমার এত সুন্দর মিষ্টি মধুর মুখে এরকম বিশ্রী ভাষা ঠিক মানাচ্ছে না। কেননা তোমার ওই মিষ্টি মুখ দিয়ে আমাকে একটা মিষ্টি দিয়ে দাও, এই ভাষাটা যাচ্ছে না তোমার সাথে। ইউ মাদারফাকার, হাউ ডেয়ার ইউ! তোর মুখ যদি আমি না ভেঙেছি তাহলে আমার নামও তেনা। ওহো সোনা, আমার মুখ ভাঙতে চাও? কিন্তু তার জন্য তো আগে তোমার বাঁচতে হবে। তুমি আমার হাত থেকে যদি বেঁচে ফিরতে পারো তাহলে নয়তো আমার মুখ ভাঙার কথা চিন্তা করো। তে একবার পিছনের দিকে তাকায়, সবাই সেখানে দাঁড়িয়ে আছে, আর বেকুইনের হাতে গান দেখে সবাই ওদিকটা থেকে লড়ছে না। ওরা এগোতে চাচ্ছে, কিন্তু তে চোখের ইশারায় না করে দেয়। তে এখনো সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। এবার বেকুইন একটু এগিয়ে আসে আর তের দিকে গান পয়েন্ট করে বলে, সুইটহার্ট, তুমি না অনেক সুন্দর। তোমার এই সৌন্দর্যের মধু পান করতে আমি না প্রচুর ব্যাকুল হয়ে আছি। আর তোমার এই মরিচের মতো ঝাঁজ যদি আমি আজকে বের করতে না পারি তাহলে আমার নামও বেকেও নয়। তুই এসবের স্বপ্নই দেখ, তোর স্বপ্ন কখনো সত্যি হবে না। এই বলেইতে এক ঝটকায় বেকিয়নের হাত থেকে বন্দুকটা নিয়ে নেয়, আর বন্দুকের পিছন সাইড দিয়ে বেকিয়নের মাথায় বাড়ি দেয়, যার ফলে বেকিয়ন টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যায়। আর তে বেকিয়নের বুকের উপরে বসে আরও একটা সজোরে আঘাত করে বেকিয়নের মাথায়, তাতে বেকিয়ন অজ্ঞান হয়ে যায়। তে, এটা তুমি কি করলে? এখন ওর লোকেরা তো ওকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসবে। সিরিয়াসলি, তোমরাও লোকেদের কথা চিন্তা করছো? আর ও যদি সজ্ঞানে থাকতো তাহলে আমরা একজনও এখনো বেঁচে থাকতাম না। এই বলেই তে ওদেরকে পাত্তা না দিয়ে
গাছের পিছন সাইডে চলে যায় আর নিজের পকেট থেকে ফোন বের করে কিছু একটা করে, আর সাথে সাথে মাটি সরে যায়, একটা সুড়ঙ্গ তৈরি হয়। তা দেখে জাংকুক, সুগা আর ইউনুর তো চোখ কোটর থেকে বেরিয়ে আসার মতো উপক্রম। আর এদিকে আইও হাঁ করে তাকিয়ে আছে লিসার সাথে। জিমিন কিছুই বলছে না, কারণ জিমিন প্রথম থেকেই এই আন্ডারগ্রাউন্ডের সম্পর্কে জানতো, তাই জিমিন অতটাও অবাক হয়নি। তারপর তে সবাইকে ইশারা করে ভেতরে যাওয়ার জন্য, সুড়ঙ্গ দিয়ে নিচে যাওয়ার জন্য। প্রথমে সুগা আর কাই নিচে যায় আর মেয়েদেরকে একজন একজন করে নিচে নিয়ে নেয়। তারপর ইউনো নিচে যায়। জাংকুক নিচে যেতে নিলে তের দিকে তাকিয়ে বলে, তে আগে তুমি যাও। না, আমার এখনো কিছু কাজ বাকি আছে। কোন কাজের কথা বলছো তুমি? তখন তে চোখের ইশারায় বেকিয়নকে দেখায়। তা দেখে জাংকুক বলে, Are you going to kill him? No, I need him. For what? You don't need to know. Okay, as you wish. তা এখন ওকে নিয়ে কি করবে? ওকেও আমাদের সাথে বেসমেন্টে নিয়ে যাব। তে এটা বেশি রিস্কি হয়ে যাবে না? ওকে ওইখানে নিয়ে গেলে পরবর্তীতে ও যদি জ্ঞান আসার পরে ওর লোকেদেরকে সতর্ক করে দেয়। ওকে আগে নিয়ে চলো নিচে, তারপরে দেখো ওর জ্ঞান এই জীবনেও আসবে না যতক্ষণ পর্যন্ত আমি না চাইছি। জাংকুকের কথা মাথা নাড়ায় আর ওরা দুজন একসাথে ধরে বেকিয়নকে নিচে নিয়ে যায়। তারপর আবারও তে তার ফোনের সাহায্যে আন্ডারগ্রাউন্ডের সুড়ঙ্গের মুখটা বন্ধ করে দেয় আর নিচে এসে দেখে সবাই বড় বড় চোখ করে সম্পূর্ণ এরিয়াটা দেখছে। ওরা বুঝতেই পারেনি যে নিচে এত বড় একটা বেসমেন্ট আছে। বেসমেন্টের এক পাশে বিভিন্ন ধরনের হাতিয়ার রাখা আছে, আরেক পাশে রাখা আছে গোল্ড অ্যান্টিক্স, আর এর পাশেই দুটো রুম আছে। একটি রুমের উপরে বড় বড় অক্ষরে 0 লেখা আছে, আরেকটি রুম এমনিতেই খালি, বোঝা যাচ্ছে যে ওটা বোধহয় বেডরুম। আপু, এটা কি জিরো রুম? হ্যাঁ, এটা জিরো রুম। কেন, তোমার কোনো দরকার আছে জিরোর সাথে? না, কিন্তু জিরো কি এখানে আছে? আমার না খুব আগ্রহ জিরোকে একবার দেখার। যে তোমাকে এত তথ্য দেয় তাকে একবার দেখার আমার খুব শখ। হাতে আমারও জানতে খুব ইচ্ছা করছে যে মিনহোর আইডলটা আসলে কে, আর যে কিনা হ্যাকিং ওয়ার্ল্ডের কিং। আমারও দেখার খুব শখ। আমরা কি দেখতে পারি? সময় হলেই দেখতে পাবে। এই বলেইতে আর কোনো কথা না বাড়িয়ে সোজা হেঁটে অস্ত্রের দিকে চলে যায়, যেখানে তের বিভিন্ন অ্যাডভান্স অস্ত্র রাখা আছে। তে সেখানে গিয়ে কতগুলো গান একসাথে লোড করে জাংকুক, ইউনো, সুগা আর কাইকে ছুঁড়ে মারে। তারাও সেগুলো নিয়ে নেয়। তে তারপর নিজের জন্য একটা গান আবার লোড করে আর সেটা ওর কোমরে রাখে। অন্যদিকে লিসা, আইউ আর জিমিন হাঁ করে গোল্ড আর অ্যান্টিক্সের দিকে তাকিয়ে আছে। ওরা তো বুঝতে পারেনি যে তের গোডাউনে এত পরিমাণের গোল্ড আর এত পুরনো অ্যান্টিক্স থাকতে পারে। ওরা কাছে যায়, যে না জিমিন হাত দিয়ে একটা অ্যান্টিক্সকে ছুঁড়তেই যাবে, তখনই তে সতর্ক করে বলে, জিমিন, ডোন্ট টাচ ইট। কেন তে আপু, কোনো সমস্যা? আসলে এই অ্যান্টিক্সটা ব্ল্যাক মার্কেট থেকে এসেছে আর এখানে অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট নেই। তুমি যদি এখন এটাতে টাচ করো, এটাতে তোমার ফিঙ্গারপ্রিন্টের ছাপ পড়ে যাবে। আর যখন আমি এটা এক্সিবিশনের জন্য পাঠাবো, সেখানে পরবর্তীতে তোমার ফিঙ্গারপ্রিন্ট যদি ওরা আইডেন্টিফাই করতে পারে, তাহলে তোমার জন্য বিষয়টা ভালো হবে না। আর তুমি ভালো করেই জানো যে আমি আমার এসব আন্ডারওয়ার্ল্ডের কাজের সাথে তোমাকে মোটেও জড়াতে চাই না, তাই আমি তোমাকে সতর্ক করছি। জিমিন বিষয়টা বুঝতে পেরে মাথা নাড়ায়। আয়ো আর লিসা তের দিকে তাকিয়ে বলে, তে তুমি ঠিক কতটা বড় লোক আমাকে বলতে পারবে? আচ্ছা তে আপু, এই সব গোল্ড কি তোমার? আমি কি একটা নিতে পারি? আয়ুর প্রশ্নে আর লিসার এমন বোকা বোকা কথা শুনে তে হাসতে শুরু করে। তের হাসি দেখে আয়ু এক মুহূর্তের জন্য থমকে যায়। আয়ু আজ পর্যন্ত তেকে হাসতে দেখেনি, আজকে প্রথম ওকে হাসতে দেখে আয়ু বেশ অবাক হয়। তে তুমি হাসো না কেন? তোমাকে হাসলে অনেক সুন্দর লাগে। তে কিছুই বলে না, চুপচাপ করে জাংকুকের কাছে যায়। তোমরা এখন কিছুটা রেস্ট নিয়ে নাও, আমি বাইরে যে হোপ আর উনিয়ংয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি।
কিন্তু তে সেটা কিভাবে? তোমার এখানে তো সম্পূর্ণ ক্যাম্পাস জুড়ে জ্যামার লাগানো আছে, তুমি ওদেরকে কিভাবে সিগন্যাল পাঠাবে? এই সিগন্যাল পাঠানোটা অবশ্য জিরোর জন্য তেমন একটা বিষয় না, তাই না? এই বলেই তে হেঁটে জিরোর রুমের সামনে চলে যায়। সে রুমটার লকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, তার মানে জিরো ছাড়াও অন্য কেউ খুলতে পারবে না। তে ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে আর দরজা খুলে, তাতে সবার চোখ বড় বড় হয়ে যায়। তার মানে কি তেই জিরো? আর জিরো হলে ও সবার কাছ থেকে সবটা লুকিয়ে আছে কেন? ও এত বড় হ্যাকার, এটা ওরা কেউ ধরতেই পারলো না। তে ভেতরে প্রবেশ করে, তের পিছন পিছন সবাই ওই রুমে প্রবেশ করে। ওই রুমে প্রবেশ করে সবার চোখ বড় বড় হয়ে গেছে, কারণ এই রুমে পুরো ভার্সিটির সিকিউরিটি সিস্টেমই দেখা যাচ্ছে। এছাড়াও বিভিন্ন জায়গার সিকিউরিটি সিস্টেম এখানে রয়েছে। তার মানে এখানে যে আসে সে বসে বসে পুরো কুইন ইন্ডাস্ট্রির সিকিউরিটি সিস্টেমই দেখতে পারবে। এসব ভেবে সবাই অবাক হয়। গাইস, এভাবে কি দেখছো? এটাই সত্যি, আমি জিরো, আমি মাফিয়া কুইন ভি আর কুইন ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। তের কথা যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। জিমিন চুপচাপ দাঁড়িয়ে আছে, কারণ জিমিন প্রথম থেকেই সবটা জানে, আর জাংকুকও জেনেছে কিছুক্ষণ আগে, তাই জাংকুকেরও তেমন প্রতিক্রিয়া নেই। কিন্তু বাকি সবাই বেশ অবাক হয়ে যায়। গাইস গাইস, এভাবে অবাক হওয়ার মতো কিছু হয়নি। তোমরা যদি একটু ভালো করে আমার সম্পর্কে খোঁজখবর নিতে, তাহলে আগেই জানতে পেরে যেতে যে আমি মাফিয়া কুইন। তোমরা চেষ্টাই করনি, তাই তোমাদের সামনে থাকা সত্ত্বেও তোমরা বুঝতে পারোনি। তেহি, তুই কিভাবে মাফিয়া কুইন হতে পারিস? আর তুই যদি মাফিয়া কুইন হয়েও থাকিস, তাহলে তোর অতীতে কি এমন ঘটে গেছে যার কারণে তোর এই মাফিয়া জগতের সাথে অ্যাটাচ হতে হলো? আমি এই মাফিয়া জগতের সাথে অ্যাটাচ হতে চাইনি সুগা ভাইয়া, কিন্তু আমার অতীত আমাকে বাধ্য করেছে। প্রতিশোধের আগুন আমার ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আর এই প্রতিশোধের জন্যই আমি আন্ডারওয়ার্ল্ডে জয়েন হয়েছি, তার সাথে সাথে বিজনেস ওয়ার্ল্ডেও। কারণ একটা দাবার ঘুঁটি সব কিছু চেঞ্জ করে দিতে পারে, আর সেটা হলো রানী। রানী রাজাকে বাঁচাতে পারে, সে রাজ্যকে পরিচালনা করতে পারে এবং রাজ্য শাসনও করতে পারে। তাই আমি সেরকম রানীতে পরিণত হয়েছি, যে রাজাকেও রক্ষা করবে এবং সবটা নিজের আয়ত্তে রাখবে। তের কথা মানে সবাই বুঝতে পারে যে তাদের জীবন এখন পরিণত হয়েছে দাবা খেলার মতো। যেমন দাবার রাজা হচ্ছে জাংকুক, রানী হচ্ছে তে। তে রানী হয়ে রাজাকে সুরক্ষা দিচ্ছে আর পুরো খেলাটা নিজের আয়ত্তে রাখছে। এখানে কে মরবে কে বাঁচবে সেটা নির্ধারণ রাজা আর রানী দুজনেই করবে, আর অপোনেন্টের রাজা রানীকে কিভাবে শেষ করবে সেটাও নির্ধারণ তারাই করবে। তে এসব কি খুবই দরকার ছিল? দরকার ছিল কাই ভাইয়া, দরকার না থাকলে আমি কখনোই এমনটা হতাম না। যাই হোক, এসব কথা বলে কোনো লাভ নেই। আমার উনিয়নকে আর জেহবকে বলতে হবে এখানে আসার জন্য। এই বলেই তে গিয়ে চেয়ারে বসে পড়ে আর কম্পিউটারে কিছু একটা করতে শুরু করে। হঠাৎ করে লিসা পিছন থেকে বলে ওঠে, আপু, তুমি সিগন্যাল পরেও পাঠাতে পারবে, তোমার আগে ট্রিটমেন্টের প্রয়োজন। তোমার জ্যাকেট আর আইওয়াপুর স্কার্ফ রক্তে ভেসে যাচ্ছে। লিসার কথায় তের এবার মনে পড়ে তার তো পিঠে গুলি লেগেছিল, সে তো এটা ট্রিটমেন্টও করেনি। এত কিছুর মধ্যে তার মাথা থেকে এটা বেরিয়ে গেছে, অন্যদিকে জাংকুকেরও মাথা থেকে বেরিয়ে গেছে। এত কিছুর প্যারা জাংকুক মাথায় নিতে পারেনি, আর এর মধ্যে তের যে গুলিবিদ্ধ হয়েছে সেটাও জাংকুক ভুলে গেছে। এবার জাংকুকও হুড়মুড়িয়ে তের কাছে আসে। সরিতে এখানে আসার পরে এই সেই সাবজেক্টে কথা বলতে বলতে তোমার সাবজেক্টটাই মাথা থেকে বেরিয়ে গেছে। তোমার তো এখনো ব্লিডিং হচ্ছে, প্লিজ আগে তুমি ট্রিটমেন্টটা করে নাও, তারপরে নয়তো তুমি যে হোক আর উনি ওকে সিগন্যাল পাঠিও। আচ্ছা ঠিক আছে। তারপর তে উঠে পাশের বেডরুমে চলে যায়। সবাই তের পিছু পিছু যায়, কিন্তু তে শুধু জাংকুককে থাকতে বলে, বাকি সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলে। সবাইও তের কথা মতোই একই কাজ করে। তে, আর ইউ শিওর যে তোমার আর কারো হেল্প লাগবে না? আমি তোমার ড্রেসিং করে দেব। আই এম 100% শিওর। এই বলেই তে এক এক করে তার জামা খুলতে শুরু করে। প্রথমে তে আয়ুর
স্কার্ফটা তে পিঠ থেকে খুলে ফেলে, তারপরে জ্যাকেটটা, তারপরে তার পরনে থাকা টি শার্টটাও খুলে ফেলে। এখন সে শুধু তার ইনারে আর জিন্স প্যান্টে আছে। তেকে এই অবস্থায় দেখে জাংকুক একটা ঢোক গিলে। জাংকুকের পুরো হাত পা যেন শিরশির করছে। সে কখনো কল্পনা করেনি যে তার সাথে এমন কিছু ঘটবে বা তার সামনে তে এভাবে হাফ আনড্রেস হয়ে দাঁড়িয়ে থাকবে। আজকের গল্পটা এ পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। আইনি।